number 12 23 present দিয়ে দিলাম স্যার রুল নাম্বার 23 স্যার দিয়েছি প্রেজেন্ট থ্যাংক ইউ স্যার 25 আছো 35 আছো 35 স্যার রুল 55 58 আছো স্যার 55 দেওয়া হয়েছে স্যার 35 প্রেজেন্ট আছে কই 35 কই 35 স্যার হ্যাঁ 35 কই 35 কথা বলো আমি তো 39 কথা বলতে দেখছি 35 কথা বলছে কই স্যার ও বলছে যে ওর নেটে প্রবলেম হচ্ছে দেখে এইজন্য মেসেজ কথা পরে বলবো যখন আসবে তখন পরে বলবো স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে জি স্যার হ্যাঁ আমি লাস্ট ক্লাসে কতদূর পড়িয়েছিলাম একটু আমাকে বলবে যে আমি একটা দেখিয়েছিলাম কনসেন্ট্রেশন যদি কমে যায় তাহলে অ্যাক্টিভিটি কোনো এলিমেন্টের অ্যাক্টিভিটি বেড়ে যায় সেরকম একটা এক্সাম্পল দিয়েছিলাম টিন আয়রনের সাপেক্ষে নোবেল মেটাল কিন্তু টিন যখন ফুড ইনগ্রেডিয়েন্টের সঙ্গে কমপ্লেক্স তৈরি করে তখন তার কনসেন্ট্রেশন কমে যায় তখন সে আয়রনের সাপেক্ষে অ্যাক্টিভ মেটাল হয়ে যায় এটা একটা এক্সাম্পল দেখানো হয়েছিল আর একটা এক্সাম্পল বলেছিলাম এই যে এখানে যেটা দেখানো হচ্ছে স্ক্রিনে Another factor which alters the galvanic position is the tendency to form a specific surface fields. This field shifts the position to noble direction. এগুলো তো বলা হয়েছে মনে হচ্ছে বলা হয়েছে না একটু বলবা কোন ক্লাস নোট খুলে বলো পরে एग्जांपल হিসেবে ক্রোমিয়ামের एग्जांपल দেওয়া হয়েছিল ক্রোমিয়ামের রিয়েল অবস্থানটা আয়রনেরও নিচে জিঙ্কের কাছাকাছি মানে অনেক অ্যাক্টিভ কিন্তু ক্রোমিয়াম কোথায় কাজ করে সে সিলভারের কাছাকাছি কাজ করে ক্রোমিয়াম ইজ হিয়ার ইন এয়ার স্যাচুরেটেড অ্যাকুয়াস সলিউশন যখন নরমাল অ্যাটমসফিয়ারে নেই তখন ক্রোমিয়াম এই সিলভারের কাছাকাছি কাজ করে এবং এই কনসেপ্ট থেকে আমরা ওই স্টেনলেস স্টিল পাই কিন্তু ক্রোমিয়াম যখন এইচসিএল এনভায়রনমেন্টে নেওয়া হয় সমুদ্রের পানিতে তখন ক্রোমিয়াম যেখানে আছে সেখানেই কাজ করে ফলে ক্রোমিয়াম তখন অ্যাক্টিভ হিসেবে আমরা ক্রোমিয়ামকে অনেক অ্যাক্টিভ হিসেবে পাই আর এয়ার স্যাচুরেটেড অবস্থায় তাকে অনেক নোবেল হিসেবে পাই সো ক্রোমিয়ামের অবস্থান দুই জায়গায় দুই রকম হয় সো এই স্লাইড দেখিয়েছিলাম একটু কথা বলবে তোমাদের দেখেছিলাম না বলেছিলাম ক্রোমিয়াম জিঙ্কের কাছাকাছি থেকে সে সিলভারের মতো বিহেভ করে ইন মেনি এয়ার স্যাচুরেটেড অ্যাকুয়াস সলিউশন আর যখন এবং তখন সে কি করে সে ক্রোমিয়াম আয়রনের সাপেক্ষে ক্যাথোডিক হয় আর আয়রনের সাপেক্ষে ক্যাথোডিক কিন্তু ক্রোমিয়াম যখন HCl সলিউশনে থাকে তখন প্যাসিভ ফিল্ম বলা হচ্ছে নো প্যাসিভ ফিল্ম ইজ প্রডিউস আসল কথা হচ্ছে প্যাসিভ ফিল্ম তৈরি করে কিন্তু সেই প্যাসিভ ফিল্মটা HCl সলিউশন খেয়ে ফেলে সো ক্রোমিয়াম বিকামস অ্যানোডিক টু আয়রন উপরে বলা হলো ক্রোমিয়াম আয়রনের সাপেক্ষে ক্যাথোড হয় এয়ার স্যাচুরেটেড অ্যাকুয়াস সলিউশনে আর ইন HCl সলিউশনে ক্রোমিয়াম আয়রনের সাপেক্ষে অ্যানোডিক হয় সো ক্রোমিয়ামের অবস্থান চেঞ্জ হয় সো লিমিটেশনস অফ EMF সিরিজ হচ্ছে মেটালের পজিশন চেঞ্জ হয় দুইটা আমরা দেখলাম একটা অ্যাক্টিভ থেকে নোবেল ডিরেকশনে আছে সরি একটা নোবেল থেকে অ্যাক্টিভ ডিরেকশনে আছে সেটা হচ্ছে টিন আর একটা অ্যাক্টিভ থেকে নোবেল ডিরেকশনে যায় সেটা হচ্ছে ক্রোমিয়াম তারপরে সেকেন্ড লিমিটেশনস অ্যালয়েজ আর নট ইনক্লুডেড আমরা যদি এভরিডে লাইফে আমরা অ্যালয় ব্যবহার করি অনেক বেশি কিন্তু EMF সিরিজে কোনো অ্যালয় নেই অতএব আমাদের খুব একটা কাজে আসে না
সো এই দুইটা বড় লিমিটেশনের কারণে, কিন্তু এটা আমরা ফেলে দিতে পারবো না। আর ইএমএফ সিরিজ থেকে আমরা প্রাথমিক ধারণাটা পেয়ে যাই। সো দুইটা বড় লিমিটেশন, এই দুটো বড় লিমিটেশনের কারণে আমরা তৈরি হয়েছে গ্যালভানিক সিরিজ। সো গ্যালভানিক সিরিজে উপরে লিমিটেশন দুইটা ওভারকাম হয়ে গেছে। সো গ্যালভানিক সিরিজটা তাহলে কি? গ্যালভানিক সিরিজ হচ্ছে ইএমএফ সিরিজের সঙ্গে কিছু মডিফিকেশন আসবে। ওখানে ইএমএফ সিরিজে বলা হয়েছিল অ্যারেঞ্জমেন্ট অফ মেটালস, আর এখানে বলা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অফ মেটালস এন্ড অ্যালয়েস। দুইটা মেটালের সঙ্গে অ্যালয় এখানে আছে, এবং বাকি কথাটা এক, অ্যাজ পার দেয়ার অ্যাকচুয়াল, এক না, একটু পার্থক্য আছে। অ্যাজ পার দেয়ার অ্যাকচুয়াল মেজার্ড পটেনশিয়াল, দেখো এখানে কথাটা বলা হচ্ছে অ্যাকচুয়াল। আর ইএমএফ সিরিজে কথাটা কি ছিল কেউ একটু বলবে? কোন? as per their স্ট্যান্ডার্ড পটেনশিয়াল দেওয়া ছিল। স্ট্যান্ডার্ড পটেনশিয়াল, রাইট। স্ট্যান্ডার্ড কন্ডিশনে পটেনশিয়াল অনুযায়ী তাদেরকে সাজানো হয়েছিল, এবং সেখানে শুধু মেটাল ছিল। আর এটা হচ্ছে অ্যাকচুয়াল, মানে সার্ভিস কন্ডিশন অনুযায়ী সাজানো হচ্ছে, যে কারণে শুধুমাত্র একটি ইএমএফ সিরিজ আছে। কিন্তু গ্যালভানিক সিরিজ আছে অনেকগুলো, কারণ ওই যে বলা হচ্ছে অ্যাকচুয়াল মেজার্ড পটেনশিয়াল, তার মানে সার্ভিস কন্ডিশন তো একটা হয় না, সার্ভিস স্ট্যান্ডার্ড কন্ডিশন একটা হয়, কিন্তু রিয়েল সার্ভিস কন্ডিশন, দ্যাট ইজ অ্যাকচুয়াল সার্ভিস কন্ডিশন অনেকগুলো হয়। একটা সি ওয়াটার হবে, একটা এয়ার স্যাচুরেটেড এনভায়রনমেন্ট হবে, বিভিন্ন হবে। সেই জন্য several galvanic series exist depending on differences in tendency to form surface films in different environments. যেমন ক্রোমিয়ামের কথা যদি চিন্তা করি, আমরা ক্রোমিয়াম সি ওয়াটারে এক জায়গায় আছে, সেখানে প্যাসিফিন তৈরি করে, আবার ক্রোমিয়াম প্যাসিফিন তৈরি করে না, আবার ক্রোমিয়াম অ্যাকোয়াস এনভায়রনমেন্টে আছে, এয়ার স্যাচুরেটেড অ্যাকোয়াস এনভায়রনমেন্টে আছে, আরেক জায়গায় আছে, নোবেল জায়গায় আছে, সেখানে সে প্যাসিফিন তৈরি করে। সো ক্রোমিয়াম দুই ধরনের গ্যালভানিক সিরিজে দুই জায়গায় সে অবস্থান করছে। সো গ্যালভানিক সিরিজ একাধিক থাকতে পারে, এবং এই গ্যালভানিক সিরিজে কিছু মেটাল এবং অ্যালয় আছে, দুইটাই আছে, যে একই মেটাল অথবা একই অ্যালয় সে দুইটা জায়গা দখল করে আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। এই কথাটা আমার মনে হয় এর উপরের এই লাস্টের কথাটা আমরা বলিনি, তার উপরের কথা পর্যন্ত আগের ক্লাসে বলা হয়েছিল। সো লাস্টের কথাটা একটু নোট করে নাও, একটু পরের স্লাইডে আমি এর এক্সাম্পলটা দিচ্ছি। লাস্টের কথাটা কি বলা হচ্ছে? সেলিয়েন্ট একটা ফিচার, কিছু মেটাল আছে এবং কিছু অ্যালয় আছে যারা দুইটা পজিশন হোল্ড করে। একই গ্যালভানিক সিরিজের দুটো ভিন্ন ভিন্ন গ্যালভানিক সিরিজ হলে তো সে দুই জায়গায় থাকতেই পারে, খুবই ইউজুয়াল ব্যাপার, কিন্তু একই গ্যালভানিক সিরিজের দুই জায়গায় থাকতে পারে, একটা হচ্ছে অ্যাক্টিভ অবস্থায়, একটা প্যাসিভ অবস্থায়। এক্সাম্পলটা আমি একটু পরে দিচ্ছি, লাইনটা একটু নোট করে রাখা। এই একটা গ্যালভানিক সিরিজ দেখানো হয়েছে তোমাদের বইয়ের টেবিল 3-2 এই গ্যালভানিক সিরিজটা দেওয়া আছে। এর ডান পাশের অংশটুকু আসলে এই গ্যালভানিক সিরিজের এই নিচে, বাম পাশে সবার উপরে প্লাটিনাম আছে, এবং উপরে অ্যারো দিয়ে দেখানো হয়েছে উপরের দিকটা হচ্ছে নোবেল মেটাল। এখন প্লাটিনাম অনেক নোবেল, তারপরে গোল্ড, গ্রাফাইট, টাইটানিয়াম, সিলভার ইত্যাদি। এইভাবে প্লাটিনামের সাপেক্ষে গোল্ড কি তাহলে নোবেল না অ্যাক্টিভ? প্লাটিনামের সাপেক্ষে গোল্ড কি বলবো আমরা? অ্যাক্টিভ। প্লাটিনামের সাপেক্ষে গোল্ড অ্যাক্টিভ, ভেরি গুড। গোল্ডের সাপেক্ষে ব্রাসকে আমরা কি বলবো? অ্যাক্টিভ অ্যাক্টিভ। গোল্ডের সাপেক্ষে ব্রাসকে বলবো অ্যাক্টিভ। এই ব্রাসের পরের যে এলিমেন্টটা, হ্যাঁ, সেইটা হচ্ছে ডান পাশে চলে গেছে, নিচে নিচে হবে। এখানে আমি নিচে জায়গা পাচ্ছি না বলে আমি কেটে ডান পাশে লিখেছি, বোঝা গেছে? সো গোল্ড ব্রাসের সাপেক্ষে হ্যাস্টালয় বি, সেটাও অ্যাক্টিভ, তাই না? হ্যাঁ, এবং এবং তাহলে সবার নিচে কি এই সিরিজে সবার নিচে কি এলিমেন্ট আছে? সবার নিচে আছে ম্যাগনেসিয়াম এন্ড ম্যাগনেসিয়াম অ্যালয়েস। হ্যাঁ, দেখো ইএমএফ সিরিজেও সবার নিচে ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এইগুলোই ছিল। হ্যাঁ, এর নিচে সোডিয়াম, পটাশিয়াম এইগুলো ছিল, এর সোডিয়াম পটাশিয়াম এখানে আনা হয়নি।
ম্যাগনেসিয়াম অনেক নিচে ছিল। সো এখানেও ম্যাগনেসিয়াম অনেক বেশি অ্যাক্টিভ। আর ইএমএফ সিরিজেও প্ল্যাটিনাম সব থেকে নোবেল ছিল, এখানেও প্ল্যাটিনাম সব থেকে নোবেলই আছে। শুধু কি হচ্ছে এখানে অ্যালয় গুলো আছে, আর এবং এই যে গ্যালভানিক সিরিজটা দেখানো হচ্ছে এটা হচ্ছে সি ওয়াটারের জন্য। হ্যাঁ, যে মেটাল এবং অ্যালয় গুলো আছে কোন এনভায়রনমেন্ট হচ্ছে সি ওয়াটার। এবং একটু আগে আমরা বললাম এই সি ওয়াটারে একটা এনভায়রনমেন্ট, এটা আমি বলছি, এই একটা এনভায়রনমেন্টের ভিতরেই একটা পার্টিকুলার মেটাল অথবা অ্যালয় দেখো দুইটা জায়গা দখল করছে। আর একটু আগে যেটা বলা হয়েছে দেখো এখানে হচ্ছে 18.8 মলিবডেনাম স্টেনলেস স্টিল, আর ডান সাইডে দেখো 18.8 মলিবডেনাম স্টেনলেস স্টিল। দুটাই একই জিনিস। হ্যাঁ, এই তারপরেরটা আমি আগে এক্সপ্লেইন করি। পরেরটা 18.8 স্টেনলেস স্টিল, 18.8 স্টেনলেস স্টিল। দেখো এইটা 18.8 মানে 18% ক্রোমিয়াম আর 8% নিকেল স্টেনলেস স্টিল। খুব ওয়েল নোন একটা স্টেনলেস স্টিল, যেটা এখানে বলা হচ্ছে অ্যাক্টিভ, আর বাম পাশে এটাকে ব্র্যাকেটে বলা হচ্ছে প্যাসিভ। এই যে অ্যাক্টিভ এবং প্যাসিভ বলা হয়েছে, বাম পাশেরটাকে বলা হচ্ছে প্যাসিভ এবং ডান পাশেরটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ। এই কথাটাকে তোমরা এগ্রি করো? আমি যদি বাম পাশেরটাকে অ্যাক্টিভ বলতাম আর ডান পাশেরটাকে প্যাসিভ বলতাম তখন এটা ভুল হয়ে যেত। বর্তমান লেখাটা ঠিক আছে, এটাকে কি তোমরা এগ্রি করো? তোমাদের এ পর্যন্ত যে কনসেপ্ট ডেভেলপ করেছে? ইয়েস স্যার। Yes, sir. এটা এগ্রি করতে হবে, কারণ আমরা বলছি যে এই উপরের সাইডটা নোবেল আর নিচের সাইডটা অ্যাক্টিভ। সো এই ডান পাশে যে 18.8 স্টেনলেস স্টিল আছে সেটা ওইটার নিচে আছে বাম পাশেরটা। সো ডেফিনেটলি এটা অ্যাক্টিভ। এখন ধরো যে 18.8 স্টেনলেস স্টিল দিয়ে আমি কোনো একটা এলিমেন্ট বানালাম। আমি একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পলই দেই, যে একটা শিপ বানানো হলো। আমার এক্সেপশনাল অনেক কিছু বানাতে হয়। যেমন আমরা আমাদের যেমন বলেছিলাম কি আমাদের রুফিং ম্যাটেরিয়াল হিসেবে আমরা কি দিচ্ছি? ঢেউটিন দিচ্ছি, মাইল্ড স্টিলের উপরে জিঙ্কের কোটিং। কিন্তু এরকম একটা শীট রুফিং ম্যাটেরিয়াল যদি আমার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে দিতে হয় তখন আমাকে ঢেউটিন দিলে চলে না, ইভেন স্টেনলেস স্টিল দিলেও চলে না, তখন আমাকে নিকেল বেসড অ্যালয় দিতে হয়, তাই না? কারণ সেখানকার কন্ডিশন বিবেচনা করে। ঠিক তেমনি আমি বলেছি যে সমুদ্রে স্টেনলেস স্টিল ইউজ করা আনওয়াইজ, কিন্তু এমন কিছু জায়গা থাকতে পারে যেখানে স্টেনলেস স্টিল ইউজ করতে হবে। তো সেরকম একটা জায়গা আমি মনে করলাম একটা এক্সেপশনাল কেস, স্টেনলেস স্টিলের বডি দিয়ে একটা জাহাজ তৈরি করা হলো। জাহাজটা কেমন? জাহাজটা হচ্ছে আমি এখানে একটু ছবি আঁকছি। ধরো শিপের বডিটা হচ্ছে এই হচ্ছে শিপ। কি দিয়ে বানানো হলো? 18.8 স্টেনলেস স্টিল। 18.8 স্টেনলেস স্টিল, ভেরি ওয়েল নোন স্টেনলেস স্টিল। এখন এই জাহাজ কি হচ্ছে? দুনিয়ার সমস্ত জায়গায় যাচ্ছে। এই দুনিয়ার সমস্ত জায়গায় স্যালাইনিটি একরকম না। কোন জায়গায় স্যালাইনিটি খুব সিভিয়ার, কোন জায়গায় স্যালাইনিটি মাইল্ড সফট, এই সিলের কনসেন্ট্রেশন কম। আবার জাহাজ যে সমস্ত জায়গায় যাচ্ছে সেই সমস্ত জায়গায় সমুদ্রের কারেন্ট, দ্যাট ইজ স্রোতের এক্সটেন্ড সব জায়গায় একই রকম না। কোন জায়গায় স্রোত খুব বেশি, কোন জায়গায় স্রোত খুব কম। মনে করো জাহাজটা কোনো একটা জায়গায় আছে, যেখানে একটা জায়গায় আছে, একটা জায়গায় আছে, জায়গাটার নাম এ দিলাম। সেখানে HCl কনসেন্ট্রেশন হচ্ছে কম। ডাউনওয়ার্ডস দুইটা অ্যারো দিয়ে বুঝালাম। আর কি? কারেন্ট, দ্যাট ইজ স্রোত, সেটাও কম। ডাউনওয়ার্ডস দুইটা অ্যারো দিয়ে বুঝালাম। তাহলে এই 18% ক্রোমিয়াম দিয়ে, 18% ক্রোমিয়াম সাথে আবার 8% নিকেল আছে, এই শিপের চতুর্দিকে আমাদের কমন কনসেপ্ট থেকে বলতে পারি ক্রোমিয়াম অক্সাইড প্যাসিভ ফিল্ম তৈরি করবে, Cr2O3 করবে। কারণ
এবং সেই প্যাসিভ ফিল্মকে খেয়ে ফেলার মতো যথেষ্ট HCl সেই সমুদ্রের পানিতে নেই। প্রথম হচ্ছে একটা কারণ। দ্বিতীয়টা একটা কারণ হচ্ছে যে তার কারেন্ট কম, সো ইরোশনও খুব কম। সো একদিকে করসিভ ইফেক্টও কম, এই যে ডবল অ্যারো দিয়ে দেখিয়েছি, আর একদিকে তার কারেন্ট কম থাকার কারণে ইরোশনও কম। ফলে এই যে ক্রোমিয়াম অক্সাইডটা তৈরি করবে, এই ক্রোমিয়াম অক্সাইডটা এখানে এক্সিস্ট করবে, এটা থেকে যাবে। ফলে তখন এই জাহাজটা কাজ করবে কার মতো, এই যে এখানে 18 স্টেনলেস স্টিল প্যাসিভ ফিল্মের মতো কাজ করবে। সো জাহাজের বডিটা ওই, যদিও ওটা সি ওয়াটার, সে এনভায়রনমেন্টে সেই জায়গায় আছে। আবার বি আর একটা অবস্থানে গেল, ওই একই জাহাজ তো সারা দুনিয়ার সব জায়গায় ঘুরবে। বি একটা অবস্থানে গেল, যার অবস্থানটা হচ্ছে ঠিক ওর উল্টাটা, দ্যাট ইজ HCl কনসেন্ট্রেশন হাই। আবার কারেন্টও, আমি ডট ডট দিলাম, কারেন্টও হাই। তাহলে হবে কি, সেখানে ক্রোমিয়াম অক্সাইড তৈরি হয়েছে, যেহেতু 18% ক্রোমিয়াম আছে, কিন্তু সেই ক্রোমিয়াম অক্সাইডকে খেয়ে ফেলছে কে? HCl খেয়ে ফেলছে। সো ক্রোমিয়াম অক্সাইড থাকতে পারছে না। আবার HCl যদি পুরোপুরি খেতে নাও পারে, সেখানে কারেন্ট বেশি থাকার কারণে স্রোত, সেখানে ইরোশন আবার বেশি হচ্ছে, সেও খেয়ে ফেলছে। ফলে ওই ডবল অ্যাকশন হচ্ছে কি, আলটিমেটলি ক্রোমিয়াম অক্সাইডকে মোটে থাকতেই দিচ্ছে না। সো এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে জাহাজটা ওই জায়গায় যখন গেল, বি অবস্থানে যখন গেল, তখন জাহাজটা এই এনভায়রনমেন্ট, এই জায়গায় কাজ করছে। সো একই এনভায়রনমেন্ট যদিও, কিন্তু তার স্যালাইনিটি এবং কারেন্টের উপর ডিপেন্ড করে 18 স্টেইনলেস স্টিল বি অবস্থানে এই জায়গায় থাকছে, আর এ অবস্থানে থাকছে প্যাসিভ অবস্থায়, প্যাসিভ ফিল্ম থাকছে এই জায়গায় থাকছে। ঠিক একইভাবে 18 মলিবডেনাম আর 18 মলিবডেনাম, এই মলিবডেনাম হচ্ছে 2% থাকে। 2% মলিবডেনামের দাম অনেক। সো 18 থেকে 18 মলিবডেনামের তোমার স্টেইনলেস প্রপার্টি আরো অনেক স্ট্রং, যে কারণে দেখো ওই দুটোরই কনসেপ্ট একই। বি অবস্থানে মানে যেখানে তোমার স্যালাইনিটি বেশি এবং স্রোতও বেশি, সেখানে সে অ্যাক্টিভ অবস্থায় কাজ করবে মলিবডেনাম দেওয়া সত্ত্বেও। আর যেখানে স্যালাইনিটি কম এবং স্রোত কম, সেখানে সে এই অবস্থানে সে এইটা কাজ করবে। তাহলে ক্লিয়ার হয়েছে যে একই মেটাল বা অ্যালয় দুই জায়গায় অবস্থান করতে পারে, একটা অ্যাক্টিভ এবং একটা প্যাসিভ। আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের। এখন তোমাদের কাছে যদি আমি প্রশ্ন করি যে 18 মলিবডেনাম এটাও প্যাসিভ, আর 18 স্টেনলেস স্টিল এটাও প্যাসিভ, এই দুই প্যাসিভের ভিতরে 18 মলিবডেনামটা উপরে রাখা হয়েছে, এটা কি লজিক্যাল হচ্ছে? তোমরা এগ্রি করো? আচ্ছা, এগ্রি করলে কেন এগ্রি করো? আমি যদি বলি না, মলিবডেনামটা নিচে রাখা উচিত ছিল, ভুল মলিবডেনাম ক্রোমিয়ামের চেয়ে আরো বেশি নোবেল এই কারণে আছে। রাইট, মলিবডেনাম হয় যে 2% মলিবডেনাম দেওয়া হয়। 18 যে পরিমাণ করশন রেজিস্ট্যান্স ডেভেলপ করে, 2% মলিবডেনাম দিলে তার করশন রেজিস্ট্যান্স আরো বেটার হয়। সেই জন্য দুটো প্যাসিভ অবস্থায় ঠিক আছে, কিন্তু ওই দুটার ভিতরে আবার রিলেটিভলি মোর নোবেল হয়ে যাবে 18 মলিবডেনাম। হ্যাঁ, ঠিক তেমনি ডান সাইডে দুটোই অ্যাক্টিভ অবস্থায় আছে, কিন্তু এই দুটোর ভিতরে রিলেটিভলি নোবেল কে? মলিবডেনাম, কারণ মলিবডেনাম 18 এর থেকে আরো বেশি করশন রেজিস্ট্যান্স। তাহলে আমরা একটু আগে যেটা দেখলাম, বললাম যে একই মেটাল বা অ্যালয় একাধিক অবস্থানে থাকতে পারে গ্যালভানিক সিরিজে, এবং একটা হচ্ছে অ্যাক্টিভ অবস্থা, একটা হচ্ছে প্যাসিভ অবস্থা। কোন অবস্থায় সে অ্যাক্টিভ অবস্থায় থাকে, কোন অবস্থায় সে প্যাসিভ অবস্থায় থাকে, তোমরা কারণ ব্যাখ্যা করতে পারবা। এবং এখানে দেখো পিওর মেটালও আছে, প্লাটিনাম, গোল্ড ইত্যাদি আছে, আবার অ্যালয় আছে, স্টেনলেস স্টিলও আছে, সবকিছু আছে। এবং সি ওয়াটারের জন্য এইটা, এবার সি ওয়াটার বাদ দিয়ে আমি যদি এয়ার স্যাচুরেটেড অ্যাটমসফিয়ার ইউজ করি, তখন
আবার একটা ভিন্ন ধরনের আমরা গ্যালভানিক সিরিজ পাবো। সো এইটা হচ্ছে গ্যালভানিক সিরিজ এবং ইএমএফ সিরিজ এবং গ্যালভানিক সিরিজের পার্থক্যটা আমরা বুঝলাম। নেক্সট ইজ লিকুইড জাংশন পটেনশিয়াল। আমরা সেল দেখেছি, সেলকে ব্রডলি 3টা ভাগে ভাগ করা হয়েছে, আর মাঝখানে যেটা ছিল কনসেন্ট্রেশন সেল 2 নম্বর, সেটাকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। এই চিন্তায় 4 ভাগে ভাগ করা হয়েছে। তো আমরা যদি এরকম একটা সেল বানাই, এই সেলটাকে তুমি কি বলবা? বা ড্রাই সেলটাকে কোন টাইপে ফেলবা বলো তো? ড্রাই সেলটা ডিসিমিলার ইলেকট্রোড সেল, তাই না? এটা হচ্ছে জিঙ্ক, এটা হচ্ছে জিঙ্ক, আর এটা হচ্ছে কার্বন। বলা হয়েছে জিঙ্ক হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করে, আর কার্বন হচ্ছে ক্যাথোড হিসেবে কাজ করে। এর মানে হচ্ছে এই কার্বন, এই যে ডিসিমিলার দুটো ইলেকট্রোড, একটা জিঙ্ক এবং একটা কার্বন, এই ডিসিমিলার ইলেকট্রোড দুটো কি করে? একটা পটেনশিয়াল ডিফারেন্স তৈরি করে। সেই পটেনশিয়াল ডিফারেন্সটাই এখানে বোঝানো হয়েছে। নেগেটিভ মানে তার ইলেকট্রন বেশি, ওর ইলেকট্রন কম, এটা বোঝানো হয়েছে। ঠিক তেমনি 2 নম্বরে যে কনসেন্ট্রেশন সেল ছিল, এবং এই যদি আমি কানেক্ট করি ফোর্থ কম্পোনেন্ট দিয়ে, ফোর্থ কম্পোনেন্টটা কি এক্সটার্নাল একটা সার্কিট দিয়ে যদি আমি কানেক্ট করি, তখন তাদের ভিতরে ইলেকট্রন ফ্লো শুরু হবে। এই ইলেকট্রন ফ্লো কেন শুরু হবে? দ্যাট ইজ দ্য ড্রাইভিং ফোর্স। ড্রাইভিং ফোর্সটা কি? একটা পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়েছে। কে তৈরি করেছে? ডিসিমিলার দুটো ইলেকট্রোড তৈরি করেছে। ডিসিমিলার দুটো ইলেকট্রোড একটা পটেনশিয়াল ডিফারেন্স তৈরি করেছে, যে পটেনশিয়াল ডিফারেন্সের কারণে ইলেকট্রন ফ্লো হবে, প্রোভাইডেড দ্য ফোর্থ কম্পোনেন্ট শুড বি কানেক্টেড। ফোর্থ কম্পোনেন্ট এখানে আনতে হবে। ঠিক তেমনি 2 নম্বর সেলে কি ছিল? 2 নম্বর সেলে আমরা বলেছিলাম যে 2 নম্বর সেলে দুই রকম ছিল। একটা ছিল যে ডিফারেন্সিয়াল কনসেন্ট্রেশন সেল। আমরা কি করেছিলাম? এখানে একটা ডায়াগ্রাম দিয়েছিলাম। ডায়াগ্রাম দিয়ে আমরা বুঝিয়েছিলাম এখানেও ডাইলুটেড আর এখানেও ডাইলুটেড। কি দিয়েছিলাম? সম্ভবত কপার সালফেট দিয়েছিলাম, আর ওখানে না, সোডিয়াম সালফেট দিয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা, এটা ডাইলুটেড, এটা কনসেন্ট্রেটেড, CONC, কনসেন্ট্রেটেড কপার সালফেট সলিউশন। তারপরে কি করা হয়েছিল? ইলেকট্রোড দুটো একই রাখা হয়েছিল, ইলেকট্রোড দুটো কপারেরই রাখা হয়েছিল, কপারের রাখা হয়েছিল এই। এবং বলা হচ্ছে এখন একটা কমপ্লিট সেল হয়েছে ডিফারেন্সিয়াল কনসেন্ট্রেশন সেল। তাহলে এখানে যে একটা যখন সেল হচ্ছে, সেলটা কে তৈরি করছে? ডিসিমিলার ইলেকট্রোড, এবং একটা ড্রাইভিং ফোর্স তৈরি করছে ডিসিমিলার ইলেকট্রন। ড্রাইভিং ফোর্স, সেই ড্রাইভিং ফোর্সটা কি? ডেল ভি, একটা পটেনশিয়াল ডিফারেন্স তৈরি করছে। ঠিক, এবং তখনই ইলেকট্রন ফ্লো হচ্ছে। ঠিক তেমনি এখানেও একটা ড্রাইভিং ফোর্স তৈরি হচ্ছে, হ্যাঁ, একটা ড্রাইভিং ফোর্স তৈরি হচ্ছে। ড্রাইভিং ফোর্স, সেটাও কি ড্রাইভিং ফোর্সটা কি? ডেল ভি। এই ড্রাইভিং ফোর্সটা কে তৈরি করছে? আমি তো দুইটাই কপার নিয়েছি, এটাও কপার, এটাও কপার, এবং একই কনসেন্ট্রেশনের কারণে হচ্ছে। ডিফারেন্সিয়াল কনসেন্ট্রেশন, রাইট, সলিউশনের কনসেন্ট্রেশনের কারণে হচ্ছে। হ্যাঁ, এবং কনসেন্ট্রেশনের পার্থক্যটা কোথায়? যে ডায়াগ্রামের বাম পাশে ডাইলুটেড, এই যে ডাইলুটেড, আর ডায়াগ্রামের ডান পাশে হচ্ছে কনসেন্ট্রেটেড। ব্যাপারটা একই রকম। কার্বনের যে কম্পোজিশন আর জিঙ্কের কম্পোজিশন দুটো ভিন্ন, ঠিক একই রকম এখানে লিকুইডের ভিন্ন। লিকুইডের যে কম্পোজিশন বাম পাশে যা, ডান পাশে তা ভিন্ন। সো দুইটা ভিন্ন ইলেকট্রোড যেমন একটা ড্রাইভিং ফোর্স তৈরি করতে পারে, ঠিক তেমনি দুইটা ভিন্ন লিকুইডের কনসেন্ট্রেশনও একটা ড্রাইভিং ফোর্স তৈরি করতে পারে, ডেল ভি। এবং সেই ড্রাইভিং ফোর্সটা তখন ইলেকট্রন ফ্লো করে, এবং তখন সেই
একটা সেল হিসেবে কাজ করে। যে সেইটা বলা হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স এক্সিস্ট বিটুইন টু মেটালস ইন এ সেল। এটা কোনটার কথা বলা হচ্ছে? উপরেরটার কথা বলা হচ্ছে, টু মেটাল, টু ডিফারেন্ট মেটাল ইন এ সেল। সিমিলারলি it arises, মানে same thing happens whenever two solutions of different composition or concentration in contact. This potential is called liquid junction potential. যেমন এখানে এইটাকে বলা হচ্ছে এইটার কথা, যে বাম পাশের কনসেন্ট্রেশনটা কম, ডান পাশের কনসেন্ট্রেশনটা বেশি। সো কনসেন্ট্রেশন এর পার্থক্যটা কোথায়? এই ডায়াগ্রাম বরাবর। সো এটা হচ্ছে সেই জাংশন, বেশি আর কম কনসেন্ট্রেশনের জাংশন। সো এই জাংশন বরাবর একটা ডিফারেন্সিয়াল কম্পোজিশন ও কনসেন্ট্রেশন তৈরি হয়, এবং এই একটা পটেনশিয়াল ডিফারেন্স ড্রাইভিং ফোর্স তৈরি হয়, দ্যাট ইজ একটা পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়, এবং এই পটেনশিয়াল ডিফারেন্সটা যেখানে তৈরি হয় সেটাকে বলা হয় লিকুইড জাংশন পটেনশিয়াল। সাইন এন্ড ম্যাগনিটিউড ইজ ডিটারমাইন্ড বাই রিলেটিভ মোবিলিটি অফ আয়ন্স। এখন এইটার ভিতরেও আমরা জানি একটা নেগেটিভ হবে, একটা পজিটিভ হবে। আমরা আগের দিন বলেছি নেগেটিভ কোনটা হবে, বলা হয়েছিল যে নেগেটিভ হবে, মনে আছে তোমাদের, বাম পাশেরটা নেগেটিভ হবে আর ডান পাশেরটা পজিটিভ হবে। সো এই বাম পাশেরটা যে নেগেটিভ হবে সেটাকে ইন্ডিকেট করছে। নেগেটিভ হওয়া মানে কি হয়ে যাওয়া? নেগেটিভ হয়ে যাওয়া মানে হচ্ছে অক্সিডেশন হওয়া। সো এই কপারটা অক্সিডেশন হবে। সো কপার ভেঙে যে কপার আয়ন হবে, যোগ 2 ইলেকট্রন হবে। এই কপার আয়নটা কোথায় যাবে? এই কপার আয়নটা এখানে এসে যোগ হবে। সো এখানে ডাইলুটেড কপার সালফেট ছিল, তার মানে কপার আয়ন কম ছিল, আস্তে আস্তে কপার আয়নের কনসেন্ট্রেশন এখানে বাড়তে থাকে, আর ঠিক ডান সাইডে কপার আয়নের কনসেন্ট্রেশন কমতে থাকে। তখন হচ্ছিল, তার মানে এই যে সাইনটা বললাম, বাম পাশে নেগেটিভ আর ডান পাশে পজিটিভ, এই যে পোলারিটিতে আমি দিলাম, এটা কার উপর ডিপেন্ডস করছে? কনসেন্ট্রেশন ডিফারেন্স অ্যাক্রস দ্য জাংশন। এই জাংশনের দুই পাশে যে কনসেন্ট্রেশন ডিফারেন্সটা থাকবে সেইটাই বলে দেবে যে তার সাইন কি হবে এবং ম্যাগনিটিউড কেমন হবে, মানে কত দ্রুত অক্সিডেশন হবে, কত দ্রুত রিডাকশন হবে। কনসেন্ট্রেশন যেদিকে কম সেটা মাইনাস সাইন হবে, এটা ঠিক আছে। সো সাইন হলো। আর ম্যাগনিটিউডটা কি হবে? এই ডিফারেন্সটা যত বেশি হবে তত দ্রুত সে অক্সিডেশন হবে। এটা ফর এক্সাম্পল আমি যদি একটা ম্যাগনিটিউড দিয়ে বোঝাই যে এখানকার কনসেন্ট্রেশন 2, এখানকার কনসেন্ট্রেশন 4, তাহলে যে রেটে অক্সিডেশন হবে বাম পাশেরটা, এখানকার কনসেন্ট্রেশন 2 আর এখানকার কনসেন্ট্রেশন যদি 10 হয়, তাহলে আরো দ্রুত বেগে অক্সিডেশন হবে। 2 আর 10 গ্রেডিয়েন্ট অনেক বেশি। সো ম্যাগনিটিউডটা ফাস্ট হবে না স্লো হবে সেটাও বলে দেবে কনসেন্ট্রেশন ডিফারেন্স অ্যাক্রস দ্য জাংশন। আর কোন দিকে মাইনাস হবে কোন দিকে প্লাস হবে সাইন, সেটাও বলে দিবে কনসেন্ট্রেশন ডিফারেন্স অ্যাক্রস দ্য জাংশন, এবং ওইটাকে বলা হয় লিকুইড জাংশন পটেনশিয়াল। নেক্সট ইজ রেফারেন্স ইলেকট্রোড। অলরেডি আমরা রেফারেন্স ইলেকট্রোড পড়েছি। সেই রেফারেন্স ইলেকট্রোডের নামটা হচ্ছে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, এটাও একটা রেফারেন্স ইলেকট্রোড। এই স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডটা কোন জায়গায় ব্যবহার করা হয়? ফর দ্য ডেভেলপমেন্ট অফ ইএমএফ সিরিজ। এবং স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডে হাইড্রোজেনের পটেনশিয়াল দ্বারা হয় কত? 0 ভোল্ট। 0 ভোল্ট দ্বারা হয়। কিন্তু ল্যাবরেটরি ইউজের ক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড ইউজ করি না ল্যাবরেটরির জন্য। ওই কনসেপ্টই একই রকম। আরেকটা ইলেকট্রোড আছে, সেটাকে আমরা ইউজ করি ল্যাব ইউজের জন্য, সেইটাই আমরা এখানে দেখব। In EMF measurement, observed value represents simultaneous reaction at both electrodes. এই কথাটা কি হচ্ছে? এই কথাটার অর্থ হচ্ছে যে আমরা ভোল্ট মিটার দিয়ে ইএমএফ মেজার করি। একটা সেল আছে, এই সেলের ভিতরে আমার কি আছে? দুইটা ইলেকট্রোড আছে, একটা ইলেকট্রোড একটা ইলেকট্রোড। এই দুটো ইলেকট্রোডের এই যে দুই পাশে আমরা কি করি? এখানে একটা ভোল্ট মিটার দেই। ভোল্ট মিটার দিলে কি হয়? এটা যদি এ হয় আর এটা যদি বি হয়,
ভোল্টমিটার আমাকে কি শো করে, এ এর সাপেক্ষে বি এর পটেনশিয়াল শো করে। ইএমএফ মেজারমেন্ট, দ্যাট ইজ পটেনশিয়াল মেজারমেন্ট, অবজার্ভড ভ্যালু, এই যে এখানে আমি যে ভ্যালুটা দেখতে পাবো, রিপ্রেজেন্ট সাইমেলটেনিয়াস রিঅ্যাকশন এট বোথ ইলেকট্রোড, দুইটা ইলেকট্রোডের একসঙ্গে যে রিঅ্যাকশন হচ্ছে এবং তার কারণে রিলেটিভ আলটিমেট যে পটেনশিয়াল সেটাই আমরা এখানে দেখতে পাবো। আমরা কোন একটা ইলেকট্রোডের ইন্ডিভিজুয়াল পটেনশিয়াল মেজার করতে পারবো না, কিন্তু রেফারেন্স ইলেকট্রোড ইজ ইউজড টু মেজার দ্য ইএমএফ অফ ওয়ান ইলেকট্রোড অনলি, একটি ইলেকট্রোডের, শুধুমাত্র একটি ইলেকট্রোডের ইন্ডিপেন্ডেন্টলি বলে দেয়। রেফারেন্স ইলেকট্রোড হ্যাজ এ ফিক্সড ভ্যালু, এবারে যে স্ট্যান্ডার্ড হাইড্রোজেনের সঙ্গে মিলাও তাকে তার সঙ্গে মিলে যাবে, হ্যাজ এ ফিক্সড ভ্যালু অফ পটেনশিয়াল, যেমন হাইড্রোজেন একটা 0, রিগার্ডলেস অফ এনভায়রনমেন্ট। মানে এইটা তো আমি ল্যাবরেটরিতে ইউজ করবো, সো ল্যাবরেটরিতে বিভিন্ন সময় বিভিন্ন এনভায়রনমেন্ট থাকবে। হ্যাঁ, কোনো সময় আমার বিকারে একটা সলিউশন থাকবে, কোনো সময় বিকারে অন্য সলিউশন থাকবে, কোনো সময় বিকারে সমুদ্রের পানি থাকবে, কোনো সময় বিকারে ট্যাপের পানি থাকবে, বিভিন্ন সময় বিকারের ভিতরে বিভিন্ন জিনিস থাকবে। এবং তখন আমার মানে রিগার্ডলেস অফ দ্য এনভায়রনমেন্ট, যে এনভায়রনমেন্টেই থাকুক না কেন বিকারের ভিতরে, আমার একটা ইলেকট্রোড হবে রেফারেন্স ইলেকট্রোড, সেই ইলেকট্রোডটা ভ্যালুটা একটা ফিক্সড ভ্যালু, যেমন হাইড্রোজেন ইলেকট্রোডের পটেনশিয়ালটা একটা ফিক্সড ভ্যালু, অলওয়েজ 0, কিন্তু ল্যাবরেটরি ইউজে সেটাও ফিক্সড ভ্যালু বাট নট 0, এবং যে এনভায়রনমেন্টে ব্যবহার করি না কেন সবসময় তার ভ্যালু ওইটাই, সেটা আমরা আমরা দেখবো। Any change in the reference electrode is the result of potential of the electrode under observation. যেমন এখানে এ আর বি দেখলাম, এটাকে মনে করি আমার স্ট্যান্ডার্ড, এটাকে মনে করি আমার সেই স্ট্যান্ডার্ড রেফারেন্স ইলেকট্রোড, ল্যাবরেটরিতে আমরা যেটা ব্যবহার করি, সেই রেফারেন্স ইলেকট্রোডের ভ্যালুটা কত, ফর এক্সাম্পল আপাতত আমি বললাম 2 ভোল্ট। এইবারে আমি কি করব, এই বি একটা আননোন কিছু দিলাম, সেইটার পটেনশিয়াল আমরা মেজার করতে চাই। আননোন কি দিলাম, আননোন মনে করো যে আমরা 18 স্টেনলেস স্টিলের একটা কিছু দিলাম, 18 দিলাম, এটার পটেনশিয়াল আমরা মেজার করতে চাই। তাহলে এইটা যেহেতু 2 ভোল্ট আমরা জানি, আমরা এখানে ভোল্টমিটার দিব, ভোল্টমিটার একটা কিছু শো করবে, সেই শো থেকে এইটা যেহেতু 2, এটা বিবেচনা করে 18 এর পটেনশিয়ালটা কত আমরা বের করে আনতে পারবো। এখন আমরা তারপরে কি করলাম, এটা বের করে আনলাম, 18 এটা পটেনশিয়াল আমি বের করে আনলাম। এরপরে এটাকে সরালাম, বি কে সরালাম, বি কে সরিয়ে আবার একটা আননোন বি দিলাম, সেটা হচ্ছে 18 আর মলিবডেনাম MO। তাহলে একটু আগে এই ভোল্টমিটারটা যে পটেনশিয়াল শো করেছিল, এখন কি সেই একই পটেনশিয়াল শো করবে না ভিন্ন পটেনশিয়াল শো করবে? ভিন্ন শো করবে। কেন ভিন্ন শো করবে? ভিন্ন শো করবে এই কারণে, বাম পাশের পটেনশিয়াল কোনো চেঞ্জ হয়নি, সেই একই আছে, শুধু ডান পাশের ম্যাটেরিয়াল চেঞ্জ করেছে, এবং ডান পাশের দুটো ম্যাটেরিয়ালের তো দুটো ভিন্ন ভিন্ন পটেনশিয়াল। সো এই যে দুটো চেঞ্জ দেখতে পাচ্ছি, এই চেঞ্জটা ডান পাশের দুটো ভিন্ন ভিন্ন আমরা ম্যাটেরিয়াল দিয়েছি বলেই ওই চেঞ্জটা। তাই বলা হচ্ছে এনি চেঞ্জ ইন দ্য রেফারেন্স ইলেকট্রোড, রেফারেন্স ইলেকট্রোড মানে এই রেফারেন্স ইলেকট্রোড বসিয়ে ভোল্টমিটারের যে চেঞ্জটা দেখতে পাবো, ইজ আ রেজাল্ট অফ দ্য পটেনশিয়াল অফ দ্য ইলেকট্রোড আন্ডার অবজারভেশন। এর কারণ হচ্ছে অবজারভেশনে যে আমরা ইলেকট্রোডটা রেখেছি, দ্যাট ইজ দ্য বি, এইটা চেঞ্জ করেছি বলেই ওইটা চেঞ্জটা হচ্ছে, এবং সেই যে ভ্যালুটা পাবো তার সঙ্গে এইটা আমরা অ্যালজেব্রিক সামের মাধ্যমে ওইটার ইন্ডিভিজুয়াল পটেনশিয়াল আমরা মেজার করতে পারবো। ল্যাবরেটরিতে যে ইউজ করা হয় সেটার নাম হচ্ছে ক্যালোমেল রেফারেন্স ইলেকট্রোড। ক্যালোমেল রেফারেন্স ইলেকট্রোড, এটা গঠন প্রণালীটা হচ্ছে এরকম যে সবার উপরে পটাশিয়াম ক্লোরাইড সলিউশন আছে, তার নিচে মার্কিউরাস ক্লোরাইড আছে, তার নিচে পিওর মার্কারি আছে, এবং এই পিওর মার্কারির ভিতরে প্লাটিনাম ডোবানো আছে। সেই প্লাটিনাম একটা তারের মাধ্যমে বাইরে চলে আসছে। এখন এই যে, এবং এখানে নব আছে, এই যে কি পরিমাণ মার্কিউরাস ক্লোরাইড দিতে হবে, কি পরিমাণ HCl সলিউশন দিতে হবে, সেইগুলো দিয়ে এগুলো সিল করে দেওয়া হয়। এবং আলটিমেটলি এটা হচ্ছে ভিতরের অবস্থাটা বোঝানোর জন্য এরকম দেখানো হচ্ছে, কিন্তু মার্কেটে যখন তুমি কিনতে যাবা রেফারেন্স ক্যালোমেল ইলেকট্রোড বলবা, তখন তুমি এরকম একটা টেস্ট টিউবের মতো পাবা, ওই ভিতরের এই নবটপ তুমি কিছুই দেখতে পাবা না। এরকম একটা টেস্ট টিউব, এবং এখানেও সিল করা,
এবং এখান থেকে একটা তার বাইরে চলে আসছে। আর এর ভিতরে এই এই এর ভিতরে কনস্ট্রাকশনটা যেভাবে করা আছে সেইটাই ডিটেইলস এই বাম সাইডে দেখানো হয়েছে। এবং এই যে তারটা চলে এসেছে কন্ডাক্টর, এই কন্ডাক্টরটা কি আছে, একটা প্লাটিনামের সাথে লাগানো আছে। প্লাটিনামটা কোথায় আছে? প্লাটিনামটা মার্কারির ভিতরে আছে, মার্কারির ভিতরে আছে, এই যে মার্কারির ভিতরে আছে। তুমি এইগুলোর ভিতরে কিছুই দেখতে পাবে। এবং এইটার একটা ফিক্সড ভ্যালু আছে। এই তুমি করবা কি, এইটা মার্কেট থেকে কিনে আনবা, কিনে এনে তখন তুমি যে কোনো কন্ডিশনে যে আননোন কোন ইলেকট্রোডের পটেনশিয়াল মেজার করতে চাও সেই কন্ডিশনটা নিবা একটা বিকারের ভিতরে, এবং সেই বিকারের ভিতরে এক সাইডে রেফারেন্স ইলেকট্রোডটা বসাবা, আর এক সাইডে সেই আননোনটা বসাবা, হ্যাঁ, এক্স ইলেকট্রোডটা বসাবা, বসিয়ে তারপরে এইভাবে সেট করবা। তারপরে এখানে ভোল্টমিটার দিবা, ভোল্টমিটার দিলে তুমি একটা পটেনশিয়াল পাবা। সেই পটেনশিয়াল আর এর নন পটেনশিয়ালের অ্যালজেব্রিক সামের মাধ্যমে আননোন এক্স যে ইলেকট্রোড আছে তার পটেনশিয়ালটা তুমি বের করতে পারবে। এটার নাম হচ্ছে ক্যালোমেল রেফারেন্স ইলেকট্রোড। তো তোমাকে মনে রাখতে হবে স্ট্যান্ডার্ড ইএমএফ সিরিজ, স্ট্যান্ডার্ড কন্ডিশনে ইএমএফ সিরিজ ডেভেলপ করা হয়েছে একটা রেফারেন্স ইলেকট্রোড দিয়ে, সেটার নাম স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, যার পটেনশিয়াল হচ্ছে 0। আর ল্যাবরেটরি ইউজের জন্য রেফারেন্স ইলেকট্রোড হিসেবে ব্যবহার করা হয় ক্যালোমেল রেফারেন্স ইলেকট্রোড, আর যার পটেনশিয়াল ভ্যালুটা হচ্ছে -0.268 ভোল্ট। এটা মনে রাখতে হবে, -0.2, এটাও সবসময় তোমাকে মনে রাখতে ইম্পর্টেন্ট বিষয়। এবং এটা ল্যাবরেটরি ইউজের জন্য স্ট্যান্ডার্ড রেফারেন্স ইলেকট্রোড ফর ল্যাব ইউজ। হাফ সেল রিঅ্যাকশন এগুলো অত ইম্পর্টেন্ট না, এগুলো তুমি মার্কেট থেকে তুমি কিনে নিতে হবে। এবং যদিও এটা মনে রাখতে বলতেছি ইম্পর্টেন্ট, কিন্তু এটা ওর গায়েও লেখা আছে, তারপরে তোমরা একটু মনে রাখবা, এটা মনে রাখা দরকার যে ক্যালোমেল রেফারেন্স ইলেকট্রোডের পটেনশিয়াল হচ্ছে -0.268 ভোল্ট। ওখানে কি থাকে বলা হচ্ছে যে পিওর মার্কারি কভার্স, এই যে পিওর মার্কারি এটা আছে, এটা ঢেকে রাখে, ওর ভিতরে নিমজ্জিত থাকে একটা প্লাটিনাম ওয়্যার, সিলড একটা গ্লাস বটম, এবং চতুর্দিকে সব সিল করা থাকে। তুমি শুধু ওয়্যারটা দেখতে পাবো, আর কিছু দেখতে পাবো। সো ক্যালোমেল রেফারেন্স ইলেকট্রোড। আমরা আজ এই 8 ফর্মস অফ করেশন, এখান থেকেই আমরা ফন্টানার বই শুরু করলাম। ফন্টানার বই ফলো করা হচ্ছে এখন থেকে। এর আগ পর্যন্ত ওই যে শীটটা দিয়েছি, ওই শীটটা আরো একটা সেকেন্ড আর একটা শীট থাকতে পারে, আমি একটু চেক করে দেখবো, থাকলে সেটা আমি দিয়ে দেবো। আর এখন থেকে ফন্টানার বই শুরু করছি। তা করেশনের ফান্ডামেন্টাল আমরা শিখেছি। করেশন 8 ধরনের করেশন হয়। এটা হচ্ছে বেসিক 8 ধরনের করেশন। এর বাইরেও আরো কয়েকটা করেশন আছে যেগুলো এখানে আনা হয়নি, কারণ ওই টাইপ করেশন গুলো নিয়ে একটু বিতর্ক আছে। কেউ কেউ বলে ওটা করেশন, করেশন মানে হচ্ছে ডিস্ট্রাকটিভ ফেনোমেনা, বলে ওটা ডিস্ট্রাকটিভ ফেনোমেনা বাই করেশন। আর কেউ কেউ বলে যে না, ওটা ডিস্ট্রাকটিভ ফেনোমেনা, ওকে আমরা এগ্রি করি, কিন্তু ওটা করেশন না, ওটা মেকানিক্যাল ডিস্ট্রাকটিভ ফেনোমেনা। এই নিয়ে একটু বিতর্ক আছে, সেই জন্য আমরা সেটা পড়বো, কিন্তু আমরা ওই বিতর্কে যাব না। ওটা ডিস্ট্রাকটিভ ফেনোমেনা এবং মেকানিজমটা কি সেগুলো আমরা শিখবো। যেটা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই, সেইগুলো আমরা আগে শিখি। 8 ফর্মস অফ করেশন, সবাই এই 8টা ফর্মকে করেশন হিসেবে ডিস্ট্রাকশন হয় করেশনের মাধ্যমে, এটা সবাই একই করেছে। ফার্স্ট ওয়ানটা কি, ইউনিফর্ম অর জেনারেল অ্যাটাক। আমরা একটু দেখি ইউনিফর্ম অর জেনারেল অ্যাটাক মানে পুরো সারফেস ব্যাপী সব জায়গায় একই ধরনের করেশন হবে, মানে একইভাবে থিনিং হতে থাকবে। মোস্ট কমন ফর্ম অফ করেশন,
যেটা আমরা ইউজুয়ালি আমাদের দেশে বিশেষ করে দেখি। আমি এখানে পার্থক্যটা ক্লিয়ারলি বোঝানোর জন্য ইউনিফর্ম আর নন ইউনিফর্ম কারেকশন আমি দুইটা ছবি এনেছি। দেখো, একটা হচ্ছে নিচে একটা গরিব মানুষের ঘরের চালের ছবি, ঢেউটিন। দেখো এই সাদা অংশটা কি বলতে পারো তোমরা? এই যে সাদা জায়গাটা কি দেখা, কিসের কালার দেখা যাচ্ছে? সাদাটা কিসের কালার? স্যার গ্যালভানাইজড জিঙ্ক, জিঙ্কের কালার। হ্যাঁ, এটা গ্যালভানাইজেশনের মাধ্যমে করা হয়, জিঙ্কের কোটিং দেওয়া হয়। আর যে লালটা কি? করেশন হয়ে গেছে, রাস্ট, মরিচা, ব্রাউনিশ কালার। হ্যাঁ, তা এবং এই জায়গায় এত বেশি করেশন হয়ে গেছে যে পুরোপুরি ছিদ্র হয়ে গেছে, থ্রো ডিস্ট্রাকশন পাচ্ছে। ঢেউটিন যখন ওই যে গরু মার্কা ঢেউটিন আর কি বিভিন্ন রকম ঢেউটিন আছে না, টিভিতে অ্যাড দেখো, হ্যাঁ, চকচক করছে, তার উপরে কোটিং দেওয়া হয়। কোটিংটা দেওয়া হয় জিঙ্কের কোটিং দেওয়া হয়। এই যে জিঙ্কের কোটিং সাদা। এই যে আমাদের ওএবি বিল্ডিং এর পশ্চিম পাশে, একদম পশ্চিম পাশের যে সিঁড়িটা আছে, অটোশপ এর ভার্টিক্যাল এক্সটেনশন হচ্ছে, ওরা ওখানে বাঁশ দিয়ে সিঁড়ি বানিয়েছে এবং ওইটাকে ঢেকে দিয়েছে, দেখেছো, ঢেউটিন দিয়ে ঢেকে দিয়েছে। এবং ওই সেই ঢেউটিনের কালারটা নেক্সট যখন ঈদের পরে তোমরা আসবা একটু দেখবা যে সাদা চকচক করছে, নতুন দেওয়া হচ্ছে। সো ওইটা হচ্ছে জিঙ্কের কালার, সাদা চকচক করছে। সো এই পুরোটা এরকম নতুন অবস্থায় এরকম সাদা ছিল। এই সাদাটাও তো দেখা যাচ্ছে যে ডাল হয়ে গেছে। তারপরে কি হলো যে সময়ের সাথে সাথে তার করেশন হচ্ছে, করেশন হয়ে এই জিঙ্ক হয়ে উঠে যাচ্ছে। জিঙ্ক যখনই করেশন হয়ে সরে গেল তখন আয়রন এনভায়রনমেন্টের কন্ট্যাক্ট আসলো। আয়রন যখন করেশন হলো তখন রাস্ট হলো। রাস্ট কি? আয়রন অক্সাইড, FeXO1, তার কালার ব্রাউনিশ। সেই দেখো ব্রাউনিশ কালার দেখা যাচ্ছে। এবং অল্প কিছু জায়গায় এখনো রাস্ট পড়েনি, একটু জিঙ্ক আছে, সেটার পরিমাণ অল্প। অধিকাংশ জায়গায় রাস্ট পড়ে গেছে, 90% জায়গায় রাস্ট পড়ে গেছে। 10% জায়গায় রাস্ট এত পড়া পড়েছে যে থ্রু হোল হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে। সো এইটাই হচ্ছে ইউনিফর্ম করেশন, মানে পুরো সারফেস এরিয়া ব্যাপী অলমোস্ট 90% করেশন হয়ে গেছে। হয় উপরের ছবিটা একটু দেখো। উপরের ছবিটার করেশনটা হচ্ছে এই যে দুইটা পার্টকে নাট বোল্ট দিয়ে জয়েন্ট দেওয়া আছে। করেশনটা হচ্ছে কোন জায়গায়? ওই যেটা থ্রেড কাটা আছে ওইটা বোল্ট বলে, আর এটা হেক্সাগোনাল নাট। এই নাটটা এই সারফেসটাকে যেখানে টাইট দিয়েছে ওই ইন্টারফেসে করেশনটা হচ্ছে। দেখো এই জায়গায় কিন্তু করেশন হয়নি, তোমরা এগ্রি করো? আমি যে বলছি এই জায়গাটা করেশন হয়নি, বাট এটা কিন্তু ব্রাউনিশ দেখাচ্ছে। তোমরা কি আমার সাথে এগ্রি করো? না তোমরা বলবা না স্যার এখানে হয়তো অন্য কোনো লিকুইড বা অন্য কিছু আছে ওই জন্য ব্রাউনিশ দেখাচ্ছে, করেশন হয়নি। করেশন হয়নি, তাহলে ব্রাউনিশ কেন দেখাচ্ছে? স্যার কোনো লিকেজের কারণে হতে পারে। লিকেজ বা করেশনটা হয়েছে এই ভিতরে কোন জায়গায়? ওই এই যে নাটটা আর এই যে ভার্টিক্যাল সারফেসের ইন্টারফেসে পানি যখন উপর থেকে পড়েছিল, পানিটা ওই ইন্টারফেসে ঢুকে আটকা পড়েছিল, স্ট্যাগনেন্ট জোন হয়ে গেছিল, সেই জায়গায় করেশন হয়েছে। তারপরে সেই যেহেতু করেশন ওখানে রাস্ট হয়েছে, এরপরে পানিতেও পড়তেই থাকে। আজকে করেশন হলো, হ্যাঁ, এক সপ্তাহ পরে আবার কি হলো, পানি বৃষ্টি হলো, তখন ওই বৃষ্টির পানি আবার এখানে পড়ে যখন গড়িয়ে গড়িয়ে যাচ্ছিল, ওই রাস্টটা তো লুজলি বন্ডেড, তাই না? আমি আগে বলেছি লুজলি বন্ডেড রাস্টকে সেই বৃষ্টির পানি কি করেছে, একটু ধুয়ে নিয়ে সেই দিকে নিয়ে গড়িয়ে নিয়ে এসছে। সো এই জায়গায় করেশন হয়নি। ওই জায়গার রাস্টটা যখন বৃষ্টির পানির সঙ্গে এসছে তখন রাস্টের কিছু স্পট এখানে লেগেছে। তোমরা বাথরুমে দেখবা টাইলসের গায়ে মাঝে মাঝে টাইলসের উপর দিয়ে কি যে পাইপ লাইন গুলো গিয়েছে, সেই পাইপ লাইনের পানির পাইপ লাইন করেশন হয়েছে এবং দেখবা সেই করেশন টাইলসের গায়ে লেগে গেছে। মনে হবে যেন আরে টাইলসে করেশন আছে। টাইলসে করেশন হওয়ার কথা না, দ্যাটস নট কন্ডাক্টিং সাবস্টেন্স, নন মেটালিক সাবস্টেন্স, করেশন হওয়ার কথা না। করেশন হয়েও, করেশন উপরের কোন মেটালের করেশন হয়েছে, তারপর পানির সাথে ধুয়ে সেটা এসে টাইলসের গায়ে জমা আছে। সো এই যে করেশনটা, দ্যাট ইজ দ্য লোকালাইজড। দেখো এন্টায়ার সারফেস ব্যাপী কোন জায়গাটা হচ্ছে এই নাট দিয়ে যে জায়গাটা আটকা পড়েছিল ইন্টারফেস, নাট এবং এই জায়গায় ইন্টারফেসে করেশন আছে, এইটাকে বলা হয় লোকালাইজড করেশন।
আর এই ঢেউটিনের এটা এখানে কোনো লোকালাইজ না, এটা এন্টায়ার সারফেস ব্যাপী হচ্ছে। একটু ব্যতিক্রম আছে, একটু ব্যতিক্রম থাকবেই, এটাকে বলা হয় ইউনিফর্ম করশন। তো এইভাবে চিত্র আনার উদ্দেশ্য হচ্ছে তুমি ইউনিফর্ম করশনটা যাতে তুমি বুঝতে পারো, এই জন্য। সো মোস্ট কমন ফর্ম অফ করশন, এই কেমিক্যাল আর ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশন, এটা তো আমরা প্রথম ক্লাসে শিখেছি করশন, ইলেকট্রোকেমিক্যাল আর কেমিক্যাল রিয়াকশন that proceeds uniformly over the entire exposed surface or a large area। দেখো পুরোটাই যে হতে হবে এমন কোনো কথা নেই, একটা লার্জ এরিয়া, লার্জ এরিয়া মানে 10% না 90%, তো এখানেও 90% আছে। আর যেখানে দেখো 5% আছে, ওই ইন্টারফেসটা যদি এন্টার সার্ফেসের সাপেক্ষে চিন্তা করি, এটা 5% বা 3% আগে করশন আছে। সো এটা ভেরি ইন্টেন্সিভ, ভেরি লোকালাইজড করশন, কিন্তু এইটা হচ্ছে ইউনিফর্ম করশন। তো এন্টার সারফেসে হবে অথবা বড় একটা লার্জ এরিয়া। তাহলে কি হচ্ছে, মেটালস বিকামস থিনার এন্ড ফেজ, এবং দেখো যখন পাতলা হয়ে যাচ্ছে, পাতলা হতে হতে এই জায়গায় ফেজ পড়ে গেছে, একেবারে কিছুই নাই। এক্সাম্পল কি, স্টিল অর জিঙ্ক ইমার্সড ইন ডাইলুটেড সালফিউরিক অ্যাসিড সলিউশন। অথবা তোমরা এই উদাহরণটা দিতে পারো, স্টিল সেট ইন দ্য নর্মাল অ্যাটমসফিয়ার, নর্মাল অ্যাটমসফিয়ারে রেখে দিলে আমরা এন্টার সারফেস ব্যাপী এরকম করশন বা ওই যে পরে এটা বলছি, আয়রন লুপিং শীট শোজ রাস্টিং ওভার এন্টার সারফেস। সো এটার এক্সাম্পল হচ্ছে গ্রেটেস্ট মেটাল ডিস্ট্রাকশন অন এ টনেজ বেসিস। হ্যাঁ, দেখো এই জায়গায় করশন হয়েছে, হ্যাঁ এই জায়গায় করশন হওয়ার কারণে এখানে আমরা ফ্যাসেন জোড়া দিয়ে রেখেছি, এখানে অনেক লোড পড়েছে, এটা ফেল হয়ে যেতে পারে। কিন্তু মেটাল সরে গেছে, রাস্ট হয়ে ধ্বংস হয়ে গেছে, মেটাল একেবারে সরে গেছে, সেটা কোন জায়গায় বেশি, এই জায়গায় বেশি না এই এন্টার সারফেসে বেশি, কোন জায়গায় বেশি? কানেকশন, যেখানে কানেকশন আছে নিচেরটাই বেশি, তাই না? এটা সামান্য একটু জায়গায়, এখানেও যেমন হচ্ছে অল্প, এখানে যেমন একটু থিন হয়েছে, এখানে অল্প একটু থিন হয়েছে। এই থিন হওয়ার কারণে ক্রস সেকশন কমে গেছে, পরে পুরো লোডটা যখন পড়বে তখন সে ফেল হয়ে যাবে, সেটা ঠিক আছে। কিন্তু মেটাল সরে যাচ্ছে যদি, এইটা যদি আমি চিন্তা করি টনেজ বেসিস, ওয়েট, টন মানে ওয়েট, কেজি, কিলোগ্রাম, কত কিলোগ্রাম মেটাল সরে যাচ্ছে, সেটা এখানে অতি অল্প, কিন্তু সেটা এখানে অনেক বেশি। তাই বলা হচ্ছে গ্রেটেস্ট মেটাল ডিস্ট্রাকশন অনেক টনেজ বেসিস, যেটি এরিয়াটা অনেক বেশি, সেই জন্য সব এরিয়ার সমস্ত করশন প্রোডাক্ট গুলো যদি এক করতাম, তার ওয়েট, সেই করশন প্রোডাক্টের ওয়েট এইটার কয়েক গুণ বেশি হতো। যদিও এটাও ভেরি সিভিয়ার, ডেঞ্জারাস, কারণ এইটা যে জয়েন্ট দেখা যাচ্ছে হয়তো এমন হতে পারে এটা একটা ব্রিজের একটা অংশ, পরে ওর উপরে লোড পড়ছে, লোডটা কনসেন্ট্রেট হয়ে যাবে এখানে, ফলে এখান দিয়ে ফেইলিউর হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ব্রিজ ভেঙে যাবে, অনেক ধ্বংস হবে। হ্যাঁ, ধ্বংস হয়তো এখানে বেশি হবে। আর এখানে কি হচ্ছে, ওই ঘরের ভিতর যে মানুষরা আছে সেই মানুষদের গা বা কাপড় চোপড় হয়তো বৃদ্ধি হচ্ছে, ধ্বংস এখানে কম হচ্ছে, কিন্তু করশন এখানে বেশি হচ্ছে। So corrosion greatest metal destruction on a tonnage basis কোথায় হয়? Uniform or general attack. Prevention or decrease by, ফার্স্ট ক্লাসে আমরা পড়েছি প্রথম দিকে যে কি হয়, যে করশনকে আমরা স্টপ করতে পারি না, হ্যাঁ আমরা কি করতে পারি, কন্ট্রোলে রাখতে, নিয়ন্ত্রণে রাখতে পারি। প্রিভেন্ট সেটাই বলা হচ্ছে ডিক্রিজ, হ্যাঁ কন্ট্রোলে রাখবো কিভাবে, প্রপার ম্যাটেরিয়াল সিলেকশন ইনক্লুডিং কোটিংস। যেমন একটু আগে রূপের যে চিত্রটা দেখালাম, জিঙ্কটা দিয়েছে, জিঙ্কটা না দিলে কি হতো, এই যে ছাদের যে ছবিটা দেখানো হচ্ছে এটার বয়স হয়তো 10 বছর বা 15 বছর হয়ে গেছে, জিঙ্কটা না দিলে ঠিক অনুরূপ অবস্থা 3 বছরে বা 2 বছরে। সো জিঙ্কের কোটিংটা দেওয়ার কারণে যেটা 2 বছরে হতো সেই রকম খারাপ অবস্থায় আমরা চলে যাচ্ছি 15 বছর পরে। সো আমরা কমিয়ে এনেছি, টাইমটা বাড়াতে পেরেছি। ইউজিং ইনহিবিটরস, ইনহিবিটর মানে আমি বলেছিলাম ইনহিবিটর হচ্ছে এরকম একটা জিনিস যেটা এনভায়রনমেন্টের ভিতরে দিয়ে দিলে এনভায়রনমেন্টের অ্যাগ্রেসিভনেসটা কমিয়ে দেয়, হ্যাঁ সেটাকে ইনহিবিটর বলে। এবং এই যে 2 নম্বর যে মেথডটা বলা হয়েছে, এই যে আমি 8 ধরনের করশন প্রত্যেকটা পড়াবো, প্রত্যেকটা করশন টাইপের ভিতরেই করশন প্রিভেনশনের এই মেথডটা অ্যাপ্লিকেবল, ইউজিং ইনহিবিটরস। যে এনভায়রনমেন্টে ম্যাটেরিয়াল করশন হোক না কেন, সেই এনভায়রনমেন্টে আমি যদি অ্যাপ্রোপ্রিয়েট কিছু ইনহিবিটর রাখতে পারি, তাহলে আমরা কি হবে, করশন কমে আসবে, ম্যাটেরিয়ালের লাইফ বেড়ে যাবে। অ্যাপ্লাইড ক্যাথোডিক প্রোটেকশন, এটা আমি নীল কালি দিয়ে লিখেছি, কারণ এই ক্যাথোডিক প্রোটেকশন অনেকবার বলবো
আর এটা ব্যাখ্যা করবো মেকানিজমটা দেবো একদম শেষের দিকে দেবো। সেকেন্ড হাফ বলতে মিড টার্ম ব্রেকের পরে যে আমাদের এটা আপাতত তোমরা মনে রাখবে, ক্যাটালিটিক কারেকশন দিয়ে আমরা কারেকশন প্রিভেন্ট করতে পারি। আর 2 নম্বরটা হচ্ছে ইনহিবিটর। প্রত্যেকটা মেথডেরই একটা প্রিভেন্টিভ মেথড ইনহিবিটর। সো 1 নম্বর শেষ। 1 নম্বর ইউনিফর্ম কারেকশন আমরা দেখলাম। 2 নম্বর অনেক ইম্পর্টেন্ট কারেকশন। দেখো 1 নম্বরে বলা হয়েছে গ্রেটেস্ট মেটাল ডিস্ট্রাকশন অন টনেজ বেসিস, কিন্তু ওটা অত সিভিয়ার না, ডেঞ্জারাস হচ্ছে অন্যান্য গুলো, কারণ সেইগুলো পার্টিকুলার একটা জায়গায়, তো ওই জায়গাটাকে উইক করে দেয় এবং ওর উপরে অনেক লোড থাকে, তো ওই জায়গা দিয়ে ফেইল। গ্যালভানিক কারেকশন এছাড়া এরপরে আছে আরো ফিটিং কারেকশন আছে, গ্রেভিস কারেকশন আছে, সেগুলো আমাদের পরে। গ্যালভানিক কারেকশন আর 2 মেটাল কারেকশন। এই যে 2 মেটাল কারেকশন থেকে কিছু কি বোঝা যায় আমরা এ পর্যন্ত যা পড়েছি এটা কোন টাইপের কারেকশন, বা আমরা যে সমস্ত এক্সাম্পল পড়েছি কোন এক্সাম্পলটা এই টাইপের সঙ্গে ফিট হয়? নাম দিচ্ছি 2 মেটাল কারেকশন। স্যার ডিসিমিলার, কোনটা? স্যার ডিসিমিলার রাইট, ডিসিমিলার ইলেকট্রোড। হ্যাঁ, স্পেসিফিক এক্সাম্পল বলো। স্যার ড্রাই সেল বলা যাবে। ড্রাই সেল 2 মেটাল, দুটো ভিন্ন ভিন্ন মেটাল থাকে। দুটো ভিন্ন ভিন্ন মেটাল থাকলে তো কারেকশন হবেই, তাই না? আমরা পড়ে এসেছি টাইপস অফ সেলের ভিতরে কারেকশন কার হবে? যে অ্যানোড হিসেবে কাজ করবে, তাই না? কে অ্যানোড হিসেবে কাজ করবে আমাকে দেখতে হবে। ইএমএফ সিরিজ, ইএমএফ সিরিজ ফেলে দেওয়ার নয়, ইএমএফ সিরিজ আমাদের ধারণা দেয় এবং এই প্রাথমিক ধারণা ইএমএফ সিরিজে দিবে। হ্যাঁ, আমি যদি বলি জিঙ্ক আর আয়রন এই দুটা মেটালকে রাখা হলো, তাহলে কি হবে? কে কারেকশন হবে? তোমার এক্সাম্পল কি হবে? অ্যান্সার কি হবে? অ্যানোড সাইডে কে আছে? অ্যানোড সাইডে জিঙ্ক আছে, ঠিক আছে? তাহলে জিঙ্কের কারেকশন হবে। কার্বন আর জিঙ্ক, কে কার কারেকশন হবে? জিঙ্ক। কার্বন আর জিঙ্ক, জিঙ্কের। দেখো সেই কথাগুলি আজকে যেটা বলেছিলাম যে ডিসিমিলার মেটালে কি হয়, একটা ড্রাইভিং ফোর্স তৈরি হয়। ড্রাইভিং ফোর্সটা কি? পটেনশিয়াল ডিফারেন্স। সো ডেইলি দ্যাট ইজ দ্য পটেনশিয়াল ডিফারেন্স exists between 2 dissimilar metals so when they are immersed in a corrosive or conductive solution. corrosive or conductive solution এ ডুবাতে হবে, আদারওয়াইজ না। ফর এক্সাম্পল আমি ড্রাই সেল ব্যাটারি এই সেই কার্বন দণ্ড, এই সেই কার্বন, তাই না? কার্বন। আর এই সেই জিঙ্ক, পুরো ড্রাই সেলের মতোই, এই সেই জিঙ্ক। এখানে কোনো ইলেকট্রোলাইট আমি দেইনি, তাহলে কি কার্বন আর জিঙ্কের ভিতরে ড্রাইভিং ফোর্স আসবে? আসবে না। এখানে একটা অ্যাকুয়াস ইলেকট্রোলাইট দিতে হবে, মানে 4টে কম্পোনেন্ট কমপ্লিট করতে হবে। এখানে অ্যাকুয়াস ইলেকট্রোলাইট দিতে হবে। অ্যামোনিয়াম ক্লোরাইড দেওয়া ছিল, অ্যাকুয়াস ইলেকট্রোলাইট এখানে দিতে হবে এবং এক্সটার্নাল সার্কিট দিতে হবে। তাহলেই যখনই সেল হবে তখন একটা ড্রাইভিং ফোর্স তৈরি হবে। Daily exists between 2 dissimilar metals, so dissimilar metal when they are immersed in corrosive or conductive solution. এই যে aqueous electrolyte, this is the conductive solution. এই যে ammonium chloride conductive solution. Daily produces electron flow between them. Daily electron flow তৈরি করে। এখন কে অ্যানোড হবে? অ্যানোড হবে কি? এখানে বলা হচ্ছে মোর, এই যে আমি হাইলাইট করেছি লাল কালি দিয়ে, মোর অ্যাক্টিভ মেটাল বিকামস অ্যানোডিক। এই দুটোর ভিতরে মোর অ্যাক্টিভ মেটাল কে, এটা জানার জন্য আমাকে সেই ইএমএফ সিরিজ লাগবে। তাহলে মোর অ্যাক্টিভ মেটাল জি, সে হবে অ্যানোড, মোর অ্যাক্টিভ মেটাল বিকামস অ্যানোডিক। হলুদটা আমি পরে বলছি। মোর নোবেল মেটাল বিকামস ক্যাথোডিক। তাহলে কার্বন হচ্ছে মোর নোবেল মেটাল, সে হবে ক্যাথোড, তার মানে পজিটিভ। এ পর্যন্ত তো সব ঠিক আছে, তাই না? মোর অ্যাক্টিভের পরিবর্তে আবার কি বলেছি? অবলিক দিয়ে লেস রেজিস্ট্যান্স, মানে লেস করেশন রেজিস্ট্যান্স। একই কথাই তো বোঝায়, একই কথা বোঝায় না? দুটো না বুঝে যে কোনো একটা বুঝতেই হবে, এটাই বুঝতে হবে।
এটার মানে লেস করেশন রেজিস্ট্যান্স। আর মোর নোবেল মানে কি? মোর নোবেল মানে হচ্ছে মোর করেশন। পরে হলুদ কালির আর একটা কথা বলা হচ্ছে কি, ইটস করেশন ইউজুয়ালি ইনক্রিজড, ইটস করেশন ইউজুয়ালি ডিক্রিজড। এটার মানে কি? এটার মানে হচ্ছে গ্যালভানিক করেশনে আর একটা টার্ম আছে, এটা একটু ভালো করে বুঝতে হবে, যদিও পরে এটা আবার আসবে। বলা হচ্ছে গ্যালভানিক ইফেক্ট। গ্যালভানিক ইফেক্ট গ্যালভানিক ইফেক্ট কি? কন্ডিশন 1, এটা হচ্ছে 1 নম্বর কন্ডিশন। সরি, 1 নম্বর কন্ডিশনে একটা এনভায়রনমেন্ট আছে, সেই এনভায়রনমেন্টে আমি এরকম একটা জিঙ্ক রাখলাম, এরকম একটা জিঙ্কের ইলেকট্রোড রেখে দিলাম, আর কিছু না, কার্বন টার্বন কিছু দেইনি, আর শুধু জিঙ্ক দিয়েছি, এখানে জিঙ্ক রেখে দিচ্ছি। জিঙ্কে কি করেশন হবে না হবে না? আর কিছু নেই, কার্বন নেই, ড্রাই সেল ব্যাটারি না, একটা জিঙ্ক দণ্ড হবে না। হবে না? না না স্যার, কেন? সেল হয়নি? সেল কমপ্লিট হয়নি স্যার। সেল কমপ্লিট হয়নি। সেল কমপ্লিট হয়নি স্যার। আমি ওই যে বলেছিলাম, আমার রোল কলের খাতা দেখিয়ে বলেছিলাম, এই খাতাটা আমি আজকে এখানে রেখে যাব, 1 সপ্তাহ পরে বা 2 সপ্তাহ পরে এসে দেখবো আমি করেকশন হয়ে গেছে। জিজ্ঞেস করেছিলাম কোথায় আছে, জিঙ্কের ভিতরেও আছে, অ্যানোড ক্যাথোড আছে, জিঙ্কেরও বিভিন্ন ফেজ আছে। আলফা ফেরাই, আলফা পারলাইট নেই, কিন্তু অন্য নামে আছে এরকম ফেজ, আছে না? Yes, sir. Yes, sir. সো বিভিন্ন ফেজের কম্পোজিশন বিভিন্ন রকম। সো একটা হচ্ছে মাইনাস, একটা হচ্ছে প্লাস, এরকম বিভিন্ন আছে। এবং এই যে এনভায়রনমেন্টে রেখে গেছি, সেই এনভায়রনমেন্টে কিছু না থাকলেও বাতাস আছে, আমি তোমাদের এনশিওর করছি। আর এই নেগেটিভ পজিটিভ এই ফেজ গুলো বডিলি কানেক্টেড। তাহলে জিঙ্কের করেশন হবে হবে না? হবে স্যার। স্যার এই অবস্থাতে হবে স্যার। ওকে, হবে। আর জিঙ্কের সাপেক্ষে কপার, কপার হচ্ছে জিঙ্কের সাপেক্ষে কি বলো? ক্যাথোড। হ্যাঁ, ওই একই এনভায়রনমেন্টে সিচুয়েশন 1 একই এনভায়রনমেন্টে আমি আর একটা ইলেকট্রোড রাখলাম কপার, যার সঙ্গে জিঙ্কের কোনো কানেকশন নেই, এটা হচ্ছে কপার। তাহলে কপারের করেশন হবে না হবে না? হবে না কি হবে না? হবে স্যার। হওয়ার কথা হবে। হওয়ার কথা হবে, ডেফিনেটলি হবে। হ্যাঁ, একই ব্যাপার হবে। হ্যাঁ, এই জিঙ্কের করেশনকে যদি আমি 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 10 একটা ম্যাগনিটিউড দিয়ে ইন্ডিকেট করি, তাহলে বলো কপারের করেশনটাকে ওই সেম টাইমে আমি কি কত দিয়ে ইন্ডিকেট করব? 10 এর কম হবে স্যার, 10 এর কম হবে। 10 এর কম, তাহলে 3, তাই তো? হ্যাঁ, 3। Yes, sir. ঠিক আছে। হ্যাঁ, কারণ কেন 3? কারণ কপার হচ্ছে জিঙ্কের থেকে মোর নোবেল, তার করেশন কম হবে, তাই Yes, তো? sir. সিচুয়েশন 1। সিচুয়েশন 2, সিচুয়েশন 2 হচ্ছে এইবারে ওই জিঙ্কটাকে আমি নিয়ে আসলাম, সেম জিঙ্কটাকে, ওই যে এই যে 10 করেশন হলো, ওই জিঙ্কটাকে আবার এখানে নিয়ে আসলাম, বা ওখানেই আমি দেখাই। সিচুয়েশন 2 এইটাকে কি করলাম? কানেক্ট করে দিলাম, একটা কন্ডাক্টর দিয়ে কানেক্ট করে দিলাম। এই কানেক্ট করে দেওয়ার কারণে একটা সেল তৈরি হয়েছে কি হয়নি? আগেও কিন্তু কানেক্ট না করলেও একটা সেল তৈরি ছিল না? সেল ছাড়া তো করেশন হয়নি, জিঙ্কের করেশন 10 হয়েছে, সে নিজে নিজেই একটা সেল করেছিল, আর কপারও নিজে নিজেই একটা সেল তৈরি করেছিল, তাই না? এখন 2 মেটাল করেশন হচ্ছে, এখন 2টা মেটালের ভিতরে একটা সেল হচ্ছে তো? হ্যাঁ, Yes, sir. তুমি বলবো অ্যাকুয়াস ইলেকট্রোলাইট কই? অ্যাকুয়াস ইলেকট্রোলাইট আছে না এখানে? Environment. Yes, sir. Environment, moisture. রাইট, অ্যাকুয়াস এনভায়রনমেন্ট, ময়েশ্চার আছে, তাই তো? এখন হবে কি, তাহলে এখন সেলটা অন্যরকম হয়ে গেল। আগে ছোট শুধু জিঙ্কের ভিতরে লোকাল অ্যাকশন সেল ছিল, তাই না? এখন 2 মেটাল সেল তৈরি হয়ে গেল। এখন 2 মেটাল সেল তৈরি হয়ে গেলে অ্যানোড কি হবে?
বলো জিঙ্ক জিঙ্ক So হবে zinc, জিঙ্ক ক্যাথোড কি হবে so copper. কপার ক্যাথোড হবে এই টু মেটাল কারেকশনে বলছে যখন দুটো ডিসিমিলার মেটাল ইমার্সড ইন এ করসিভ অর কন্ডাক্টিভ সলিউশন এই দুটো ডিসিমিলার মেটাল এই ময়েশ্চার সমৃদ্ধ কন্ডাক্টিভ সলিউশনে ডুবানো হলো তাদের ভিতরে একটা ডেইলি প্রডিউস হবে হচ্ছে এবং মোর অ্যাক্টিভ মেটাল বিকামস অ্যানোডিক মোর অ্যাক্টিভ জিঙ্ক সে অ্যানোড হচ্ছে আমরা অ্যানোড করেছি ইটস করশন ইউজুয়ালি ইনক্রিজড এর করশন এখন আর 10 হবে না 10 থেকে বেড়ে যেয়ে হয়ে যাবে 15 মোর নোবেল মেটাল বিকামস ক্যাথোডিক সেটাই হয়েছে ক্যাথোড হয়েছে ইটস করশন ইউজুয়ালি ডিক্রিজ তার করশন কমে আসবে কমে এসে হয়ে যাবে 1 মিলানোর জন্য এটা 15 না এটা 12 করে দেয় এটা হচ্ছে গ্যালভানিক ইফেক্ট হচ্ছে আমি আবার একটু ভেঙে বলি হোয়াট ইজ গ্যালভানিক ইফেক্ট হচ্ছে কোনো একটা ইন্ডিভিজুয়াল মেটাল কোনো একটা এনভায়রনমেন্টে রাখলে তার যে করশন হয় সেই মেটালটা ভিন্ন আর একটা মেটালের সঙ্গে যদি কাপলিং করা হয় এই যে কাপলিং করা আগে আনকাপলড অবস্থায় বলেছি কোনো একটা ইন্ডিভিজুয়াল মেটাল দ্যাট ইজ আনকাপলড অবস্থায় কোনো একটা পার্টিকুলার এনভায়রনমেন্ট রাখলে তার করশন হবে এটারও হবে সেকেন্ড কথা হচ্ছে দুটো ভিন্ন ভিন্ন মেটালকে ওই একই এনভায়রনমেন্টে যদি কাপলিং করা হয় তাহলে একটা গ্যালভানিক সেল তৈরি হয় এই যে গ্যালভানিক করশন এইটাকে বলে গ্যালভানিক সেল তৈরি হয় এবং গ্যালভানিক সেলের ভিতরে রিলেটিভলি যে অ্যাক্টিভ মেটাল সে অ্যানোড হিসেবে কাজ করে এবং রিলেটিভলি যে নোবেল মেটাল সে ক্যাথোড হিসেবে কাজ করে যে অ্যাক্টিভ মেটাল তার করশন ইন্ডিভিজুয়াল অবস্থা থেকে দ্যাট ইজ আনকাপলড অবস্থা থেকে তার করশন বেড়ে যায় এবং ক্যাথোডিক যে মেটালটা হয় ইন্ডিভিজুয়াল অবস্থা থেকে দ্যাট ইজ আনকাপলড অবস্থা থেকে তার করশন কমে সেই কথাটা বলা হয়েছে এই যে অ্যানোডিক ইটস করশন ইউজুয়ালি ইনক্রিজড এর করশনটা বেড়ে গেছে এবং এর করশনটা কমে গেছে কথাটা বোঝা গেছে মিনিংটা বোঝা গেছে Yes, sir. ইটস করশন ইউজুয়ালি ইনক্রিজ Yes, ইটস sir. করশন ইউজুয়ালি ডিক্রিজ এগুলো আমরা পরে আরো ডিটেইলস দেখবো এবং এইটারই উপরে এই টু মেটাল আর গ্যালভানিক করশনের উপরে আমরা একটা সেশন আলো করব আপাতত এইটুকু বুঝলেই হবে এবং এর পরের ছবিটা দেখো স্যার হ্যাঁ বলো স্যার আজকে এই পর্যন্ত থাকলে একটু ভালো হতো স্যার এইটার আমি শেষ করে দিচ্ছি আর এই মানে এইটার কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে এই এক্সাম্পলটা দেখি টেবিল 3 দিয়ে এটা নতুন কিছু না ওইটাই যেমন এই যে জিঙ্ক আর স্টিলকে কি করা হয়েছে আনকাপলড অবস্থায় রাখা আছে আর ডান সাইডের টেবিলটা জিঙ্ক আর স্টিলকে কাপল করা আছে ঠিক আছে আনকাপলড মানে কি ইন্ডিভিজুয়ালি রাখা আছে পার্টিকুলার এনভায়রনমেন্ট চারটে একটা দুটো তিনটে চারটে এনভায়রনমেন্ট ফার্স্ট এনভায়রনমেন্ট কি 0.05 মোল ম্যাগনেসিয়াম সালফেট জিঙ্কের করশন 0 স্টিলের করশন মাইনাস এত মানে ওয়েট লস করছে এত যে এখানে ইউনিটটা দিয়েছে গ্রাম কে কত ওয়েট লস করছে তো যখন একই এনভায়রনমেন্টে শুধু জিঙ্ক রাখা হয়েছে জিঙ্কের কোনো করশন হয়নি ওই একই এনভায়রনমেন্টে স্টিল রাখা হয়েছে স্টিলের মেটাল ক্ষয় হয়ে গেছে সেই জন্য তার ওয়েট লস হয়েছে মাইনাস দিয়ে বোঝানো হচ্ছে জিঙ্ক এবং স্টিলের ভিতরে স্টিল মানে আয়রন ধরে নিবা অ্যানোড কে অ্যাক্টিভ কে জিঙ্ক অ্যাক্টিভ হ্যাঁ ইএমএফ সিরিজে দেখে নিবা জিঙ্ক বেশি অ্যাক্টিভ তাহলে এইবার এই দুটোকে যদি কাপল করা হয়েছে তাহলে অ্যানোড কি হবে জিঙ্ক হবে অ্যানোড তাই না তাই তো Yes, sir. প্রথমটা বুঝলে পরে সবগুলো বুঝে ফেলবে প্রথম পুরোটা বুঝলে আর স্টিলটা কি হবে ক্যাথোড হবে তাহলে জিঙ্কের করশন কি হবে কাপল করলে বেড়ে যায় দেখো আগে আনকাপলড অবস্থায় করশন কিছুই ছিল না এখন ওয়েট লস হচ্ছে বেড়ে গেল একই এনভায়রনমেন্টে রাখা হয়েছে শুধু জিঙ্কের সঙ্গে স্টিলকে লাগিয়ে দেওয়া হয়েছে একটা তার দিয়ে আর স্টিলের করশন দেখো
ওয়েট লস হচ্ছিল মাইনাস, এখন কি হয়েছে, সে ওয়েট গেইন হয়েছে। তার মানে কি, তার করশন প্রোডাক্ট তার গায়ে জমা হচ্ছে। ওয়েট গেইন হওয়া মানে করশন প্রোডাক্ট তার গায়ে জমা হচ্ছে। সো আলটিমেটলি ওয়েট লস তার হচ্ছে না বলা হচ্ছে। সো এর করশন কমে গেছে, জিঙ্কের করশন বেড়ে গেছে, স্টিলের করশন কমে গেছে। পরে ভিন্ন আরেকটা এনভায়রনমেন্ট নেওয়া আছে, আনকাপলড অবস্থায় জিঙ্কের করশন ছিল -0.17, স্টিলের করশন ছিল -0.15। হ্যাঁ দেখো, জিঙ্ক অ্যানোড বলে তার করশন বেশি ছিল, হ্যাঁ অ্যাক্টিভ, রিঅ্যাক্টিভ বলে করশন বেশি ছিল, এটার করশন কম ছিল। এখন যখন কাপল করা হয়েছে এটা থেকে আরো বেড়ে গেছে -0.48, আর এটার করশন কি হয়েছে, কমে পজিটিভ দিকে চলে আসছে, মানে ওর উপরে করশন প্রোডাকশন হচ্ছে। অন্য আরেকটা এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টে দুইজনের করশনের ভিতরে পার্থক্য বোঝা যায়নি, কাছাকাছি 19-20, হ্যাঁ আর পার্থক্য বোঝা যায়নি, সেজন্য একই। যখন কাপেল করা হয়েছে একই এনভায়রনমেন্টে, জিঙ্কের করশন কি হয়েছে, বেড়ে যেয়ে কত হয়েছে, আর ওর করশন কমে গেছে, ওর উপর করশন প্রোডাক্ট জমা হয়ে প্লাস হয়ে গেছে। ঠিক এইটাই, জিঙ্কের করশন ছিল এত, যখন কাপেল করা হয়েছে আরো বেড়ে গেছে, আর এটা কি হয়েছে, মাইনাস ছিল, এটা হয়েছে প্লাস হয়েছে। তাহলে কাপলিং করলে কি হচ্ছে, তাহলে যে জিনিসটা বলা হয়েছিল, যেটা অ্যানোডিক তার করশন আরো বেড়ে যায়, কোন অবস্থা থেকে, আনকাপলড অবস্থা থেকে, এই অবস্থা থেকে। আর কাপল করলে কি হয়, যেটা ক্যাথোডিক তার করশন কমে যায়, কোন অবস্থা থেকে, আনকাপলড অবস্থা থেকে। ক্লিয়ার হচ্ছে? এই পর্যন্তই আজকের লেকচার। এখানে তোমাদের একটু ভিডিও করা হয়েছে, আমি পরবর্তীতে এই রেকর্ডটা তোমাদেরকে দেওয়ার ব্যবস্থা করবো। স্যার কিছু একটু ক্লিয়ার হতাম, মানে কাপলিং এর পর যদি ওয়েট বাড়ে তাহলে সে ক্যাথোড, আর ওয়েট কমলে সে অ্যানোড, এরকম না স্যার? না, তুমি কথাটা ঠিক বলেছো, কিন্তু উল্টা বলেছো। আগে আমাকে বলতে হবে যেটা ক্যাথোড তার ওয়েট বাড়বে বলবো না, আমরা বলবো কি করশন কমে যাবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আগে বলতে হবে যেটা ক্যাথোড থাকবে তার করশন কমে যাবে, আর যেটা অ্যানোড হবে তার করশন বেড়ে যাবে। কথা এই, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার। এখানে আমি একটু চার্টটা দেখে নেই কি বলছে। রোল নাম্বার 5 প্রেজেন্টেড তো দেয়াই হচ্ছে। আরেকজন কি বলেছে? আমি রোল 11 ও স্যার পরে দিয়ে জয়েন করেছিলাম স্যার, আমার সফটওয়্যারের নেটের একটু প্রবলেম ছিল, এজন্য হচ্ছে। কত তোমার রোল নাম্বার কত? স্যার 11 স্যার, প্রীতম। 11?